প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন সাফল্যের সিঁড়ি অনুষ্ঠানে। সফল যিনি, কেমন তিনি? হ্যাঁ দর্শক, এই পৃথিবীতে যারা সফল ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে রয়েছে মানুষের আগ্রহ, রয়েছে কৌতূহল। ঠিক তেমনি একটি কৌতূহলের অবসান ঘটাবো আজকে আপনাদের সামনে। এমন একজন সফল চিকিৎসককে আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি একাধারে একজন সফল চিকিৎসক এবং একজন সফল উদ্যোক্তা। আর তাই তো আমাদের আজকের আলোচনার বিষয়, চিকিৎসক যখন সফল উদ্যোক্তা। আজকে আমাদের স্টুডিওতে সফল উদ্যোক্তা এবং সফল চিকিৎসক হিসেবে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডাক্তার জাহিদুর রশিদ সুমন, প্রতিষ্ঠাতা এবং কোর্স কোঅর্ডিনেটর, একাডেমিক কোঅর্ডিনেটর, সিমুড। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি ডক্টর সুমনের সাথে কথা বলতে চান, যে কোনো প্রশ্ন রাখতে চান, আমাদের টেলিভিশন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করুন। আমি নম্বরটি বলে দিচ্ছি, 0177927101। আমাদের রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিজিট করুন www.rajtvbd.com। চলুন দর্শক, পরিচিত হই আজকের অতিথির সাথে। সুমন ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মেডিকেল কলেজের প্রিয় একজন অনুজ। আমরা একসাথে অনেক কাজ করেছি মেডিকেল কলেজে। আজকে হয়তো আমরা দর্শকদের সাথে সেই ব্যাপারগুলো অনেক শেয়ার করতে পারবো। সেই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে, বাংলাদেশের মেডিকেল বিষয়ক প্রথম টিভি চ্যানেল, যারা মেডিকেলের জন্য অনেক কিছু করছে। অনেক অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। প্রিয় দর্শক, আসলে যে মানুষটিকে আপনাদের সামনে আজকে হাজির করতে সক্ষম হয়েছি বলবো এই কারণেই, কারণ আমি কিন্তু গত 1 বছর ধরে সুমন ভাইয়ের শিডিউল প্রত্যাশা করছিলাম। অনেক ব্যস্ত মানুষ তিনি, আজকে সময় করেছেন এবং অনেক ভালো লাগছে যেটি সুমন ভাই বলেছেন, তিনি কিন্তু আমারই মেডিকেল কলেজের প্রিয় বড় ভাই। তো সুমন ভাই, এই হট সিটে অর্থাৎ একটি টেলিভিশনের এই স্টুডিওতে যখন একই ক্যাম্পাসের দুজন মানুষ হয়, তো তখন আপনার এই অনুভূতিটা কেমন, যদি একটু আমাদের সাধারণ দর্শকদেরকে বলেন। এই অনুভূতিটা তো অনেক অনেক আনন্দের, কারণ নিজ মেডিকেল কলেজের কেউ একটা সফল পজিশনে আছে, বা বলা যায় যে যেহেতু এটা একটা টিভি চ্যানেল, বাসুদেব সাহা তার নিজের প্রতিষ্ঠানকে পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এবং আরও ভালো লাগে যখন আমি বুঝতে পারি যে আমার ফরিদপুর মেডিকেল কলেজের আমার 3 ব্যাচ জুনিয়র আজকে সাফল্যের এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন আসলে খুব আনন্দ লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই। আজকে কিন্তু আপনাকে আপনার অনেক অজানা যে রহস্যগুলো, আপনি স্টেপ বাই স্টেপ, আমাদের এখানে একটি মনোগ্রাম আছে যে সাফল্যের সিঁড়ি, এই সাফল্যের সিঁড়িটা আপনি কিভাবে অতিক্রম করতে পারলেন, কোথাও কি হোঁচট খেয়েছিলেন কিনা, সব কিন্তু আজকে জানবো, কারণ এটি গণমাধ্যমে সবাই দেখছে অনুষ্ঠানটি। ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দেখছে। তবে তার আগে একটু ফ্ল্যাশ ব্যাকে আসতে চাই, অর্থাৎ একজন ডাক্তার সুমনের ছোটোবেলাটা আমরা একটু জানতে চাই। এটাও কিন্তু আমাদের একটি আগ্রহের বিষয়। তো আপনার ছোটোবেলাটা কোথায় কেটেছিল, ইনফ্যাক্ট আপনার স্কুল লাইফ আপনি কোথায় কাটিয়েছেন? ধন্যবাদ। আমার শিক্ষা জীবনের শুরু আসলে আমার মায়ের হাত ধরে। আচ্ছা, কীভাবে? একটা ছোটোবেলায় তো মাই আসলে আমাকে যে বর্ণমালা ইত্যাদি শিখিয়েছেন আর কি। আমার জীবনে প্রথম স্কুল ছিল মহাখালী ওয়ার্ল্ডস গেটে অবস্থিত শিশু মেলা। সেখানে আমি প্লে গ্রুপে পড়েছি। পরবর্তীতে ঢাকা বিএফ শাইন কলেজ, যেটা সেখানে আমি চলে যাই এবং ক্লাস 7 পর্যন্ত সেখানে পড়াশোনা করি। ক্লাস 7 থেকে আমি পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করি এবং 96 সালে সেখান থেকে এসএসসি এবং 98 সালে সেখান থেকে এইচএসসি পাস করে পরবর্তীতে আমি ফরিদপুর মেডিকেল কলেজে 98-99 সেশনে 8ম ব্যাচে জয়েন করি। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে আসতে চাই আপনার স্কুল লাইফের, অর্থাৎ যখন আপনি ক্লাস 5-এ পড়েন, এমন কি কোনো ঘটনা আছে যেটা আপনার মনে পড়ে স্কুল লাইফের সেরা ঘটনাটি? ক্লাস 5, আমি প্রাইমারি স্কুলের কথা বলছি। ক্লাস 5-এ বলার মতো আমার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ছোটদের যে রিলে রেস হতো 4x50 মিটার দৌড়, সেটাতে আমি একটা পুরস্কার পেয়েছিলাম। এটা আমার জন্য একটা স্মরণীয় হয়ে আছে। আচ্ছা। আর একটা দুঃখের নিউজও আছে সেখানে, যে ক্লাস 5-এ আমাদের ছিল যে মেধা তালিকা অনুসারে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার জন্য সিলেক্ট করা হতো। সেখানে আমি একজন ভালো ছাত্র হিসেবে আসলে সিলেক্ট হতে পারিনি। ওয়াও, আসলে সব কিছু তো আর একবারে হয় না। সেই দুঃখ বোধটা আসলে এখন অনেকটাই মিটে গেছে নিশ্চয়ই, কারণ আপনি এখন একজন সফল উদ্যোক্তা। আমরা আসবো আপনার উদ্যোক্তা তৈরি হওয়ার পেছনের গল্পে, তবে তার আগে একটু জানতে চাই, ক্লাস 5 থেকে আপনি এরপর হাই স্কুলে গেলেন, এরপর আপনি ক্যাডেট কলেজে গেলেন। আমরা জানি যে ক্যাডেট কলেজ এটি একটি মানুষের স্বপ্ন থাকে যে ক্যাডেট কলেজে পড়বে, কারণ ক্যাডেট কলেজের স্টুডেন্টরা অনেক ব্রিলিয়ান্ট হয়, তারা অনেক আত্মবিশ্বাসী হয়
এবং তাদের অন্যদের চাইতে কিন্তু তারা একটু এক্সট্রাঅর্ডিনারি, আমরা এটাই দেখে থাকি। তো আপনার ক্যাডেট কলেজের একটা স্মৃতি যদি আমাদেরকে শোনান। ক্যাডেট কলেজে তো অনেক স্মৃতি আছে, তার মধ্যে আমি আসলে একটা অন্যরকম স্মৃতির ঘটনা আসলে অবশ্যই আর কি। সেটা হচ্ছে যে যখন আমাদের শেষ পর্যায়ে ক্লাস 12-এ যখন আমরা উঠি, তখন আমাদের একটা ক্রিকেট প্রতিযোগিতা হলো, যে বিদায়ী ক্যাডেটদের সাথে স্যারদের। তো সেই ক্রিকেট প্রতিযোগিতায় একটা বল ধরতে যেয়ে আমার হাত ভেঙে যায়। তো হাত ভেঙে যাওয়াতে আমাকে তারপরে ঢাকা সিএমএইচে শিফট করা হয়, সেখানে আমার অপারেশন হয় এবং ইন্টারমিডিয়েট পরীক্ষাটা টোটালি আমি হসপিটালের বেডে শুয়ে শুয়ে পরীক্ষাতে অ্যাটেন্ড করেছি আর কি। এটা একটা বলার মতো একটা নিউজ যে আমার ক্যাডেট কলেজের লাস্ট মাসটা কেটেছে হাসপাতালে। আচ্ছা, কেন এইটার ক্ষেত্রে একটু মানে এই ইম্পর্টেন্সটা দেবো, তো তখন ফুটবল বিশ্বকাপ খেলা চলছিল 98-এ, এবং আমি একজন ব্রাজিলের সমর্থক, তো ব্রাজিলের রোনাল্ডো তখন একজন হট প্লেয়ার আর কি। তো ক্যাডেট কলেজে কিন্তু টিভি দেখার বিষয়ে অনেক নিয়ম কানুন ছিল, তো হসপিটালে থাকলে আবার খুব সুন্দরভাবে টিভি দেখা যেত। আচ্ছা, পরীক্ষার সাথে সাথে আমি খুব বিনোদনটাও নিতে পেরেছি, আমি পুরো বিশ্বকাপটা সুন্দরভাবে এনজয় করেছি, এবং আমাদের ব্যাচ কিন্তু বিশ্বকাপ খেলার সাথে সাথেই তাদের ক্যাডেট কলেজের লাইফটাকে এন্ড করেছে আর কি। এটা আমার একটা বলার মতো স্মৃতি, যে আমি প্রায় মাসখানেক হসপিটাল। আচ্ছা, তখন থেকে কি আপনার ডাক্তার হওয়ার স্বপ্ন, নাকি ডাক্তার হওয়ার পেছনের যে স্বপ্নটি শুরুটা কোথা থেকে, মানে কখন আপনি মনে করলেন যে আপনি পরবর্তীতে চিকিৎসক হবেন বা মেডিকেল সায়েন্সে পড়ালেখা করবেন? ডাক্তার হওয়ার ইচ্ছা আমার একেবারে ছোটবেলা থেকেই ছিল। তো এখানে একটা বলার মতো গল্প আছে, সেই গল্পটা কি আমি এখন বলতে পারি কিনা? অবশ্যই। আমাদের যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে যে ক্যাডেট কলেজের স্টুডেন্টদেরকে কমপক্ষে 2 বার আইএসএসবিতে অংশগ্রহণ না করলে তারা ছাড়পত্র পেত না। তো যেহেতু আমার ডাক্তারি পড়ার ইচ্ছা, আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমার তাহলে ছাড়পত্র সংগ্রহ করতে হবে। তো আমরা যখন আইসিতে অংশগ্রহণ করব, তার আগে হঠাৎ করে রুলস হলো যে সাঁতার শিখতে হবে, সাঁতার জানতে হবে। তো আমি একটা জায়গায় সাঁতার শিখতে যেয়ে ওই পানি টানি খেয়ে আমার হেপাটাইটিস ই ডেভেলপ করে, এবং সেটা হচ্ছে জাস্ট মেডিকেলে ভর্তি পরীক্ষার আগ দিয়ে। আচ্ছা। তো তখন এখন বর্তমানে বগুড়া মেডিকেল কলেজের প্রফেসর জাকির স্যার যিনি আছেন, তিনি তখন আরও জুনিয়র ছিলেন, তিনি আমার চিকিৎসার দায়িত্ব নিয়ে আস্তে আস্তে আমাকে সুস্থ করে তোলেন, এবং মেডিকেল ভর্তি পরীক্ষাতে কিন্তু আমি অংশগ্রহণ করি হাসপাতাল থেকে। যে আসলে হাসপাতাল আমাকে ছাড়ে না, হাসপাতাল আপনার এইচএসসি পরীক্ষাটা আমি হাসপাতাল থেকে দিয়েছি, ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষাটাও আমি হাসপাতাল থেকে দিয়েছি। তো যাই হোক, মানে অবস্থা এতটাই খারাপ ছিল যে একবার মানে জীবন মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে আমি চলে গিয়েছিলাম, যে ডাক্তাররা নোটিস করে দিয়েছিল হয়তো তাকে আর বাঁচানো যাবে না। তো সেই মুহূর্তে আমার বন্ধু বান্ধব যারা আমার মেডিকেল ভর্তি কোচিংয়ে ছিল, তারা সবাই আমাকে দেখতে আসতো, তারা সব মুখে হাসি নিয়ে আসতো, কিন্তু আমি বুঝতে পারতাম তারা আসলে দেখতে আসছে তার মৃত্যু পথযাত্রী একটা বন্ধুকে শেষ দেখা দেখতে আসতো। তো এই স্মৃতিটা আমাকে খুব টানে, যেই কারণে কথাটা তুললাম। তো আমি তখন আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি মেডিকেলে চান্স পাবো না। আচ্ছা। তো যেদিন মেডিকেলের রেজাল্ট দিল, তা আমার ব্যাচমেট যারা ছিল তারা সবাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, দেখা গেছে তারা সবাই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, বা চিটাগাং মেডিকেলে, বা ময়মনসিংহ মেডিকেলে। তো তারা রেজাল্টটা জেনে আমার বাসায় সবাই চলে আসছে। আমি তখন আমাদের রেজাল্ট জানতে পারিনি, কারণ তখনকার যুগে কিন্তু অনলাইন কোনো ব্যবস্থা ছিল না, ইজি হেলথে যে রেজাল্টটা দেখতে হতো। তো আমার ফ্রেন্ড সার্কেলরা বলছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই, রেজাল্ট কি একটু দেখি। সেই মুহূর্তে আমার আব্বু বাসায় ফোন করে জানালো যে ও আসলে মেডিকেলে চান্স পায় নাই। তো আমাদের তো সবার মন খারাপ, কিন্তু ছেলেরা বলে ঠিক আছে চলো একটু ঘুরে আসি ডিজি হেলথে কি অবস্থা। তো মজার ব্যাপারটা হচ্ছে ডিজি হেলথে যখন গেলাম, তখন আমার মনে হচ্ছে ঠিক আছে প্রথম দিকের মেডিকেলে তো আমার হবে না, তাহলে আমি নিচের দিকের সিরিয়ালটা একটু দেখতে থাকি। তো হঠাৎ করে দেখি যে ফরিদপুর মেডিকেল কলেজে আমার রোল নাম্বারটা আছে। তখনকার যে কি আনন্দ, মানে বিশাল একটা কান্নাকাটি টাইপের অবস্থা ডিজি হেলথে হলো, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার আব্বু কাঁদছে, এবং সে ফোন করে সর্বপ্রথম গ্রামের বাড়িতে আমার দাদিকে খবর দিল যে আমি মেডিকেলে চান্স পেয়েছি, এবং আমাদের পুরো পরিবারের ইতিহাসে আমি প্রথম যে মেডিকেল কলেজে। বাহ, অত্যন্ত সুন্দর একটি আসলে তথ্য এবং গল্পই বলতে পারি আমরা জানলাম, যেটা হৃদয় বিদারক বলতে হয়, যে এই কারণেই যিনি আশা ছেড়েই দিয়েছিলেন, তারপর সর্বশেষ খুঁজে পেল মেডিকেল কলেজের ভিতরে নিজের নামটি। এবং আমি তো বলবো যে ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছিলেন বলেই আমি আপনার মেডিকেলের ব্যাচমেট হতে, মানে মেডিকেল মেট হতে পেরেছি, দ্যাটস মিন এফএমসিয়ান হতে পেরেছি, এবং আমার মনে হয় যে ফরিদপুর মেডিকেলের চান্স পেয়েই ভালো হয়েছে, তা না হলে একজন ডক্টর সুমনের সান্নিধ্যে আসতে পারতাম না আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই। এবার তো তাহলে আমরা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলাম, হ্যাঁ, আপনি ফরিদপুর মেডিকেল কলেজের ভর্তি হলেন। এরপর প্রথম যখন মেডিকেল কলেজে আপনি পা দেন, ফরিদপুর মেডিকেল কলেজ আঙিনায় একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে স্বপ্ন আপনি সামনে ডাক্তার হবেন, কেমন লেগেছিল? খুবই, যেহেতু
মানে আমার প্রচুর স্ট্রাগল ছিল একজন ডাক্তার হওয়ার জন্য, এই জন্য খুবই আনন্দের ছিল ঘটনাটা। এবং আমার মনে আছে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পর সবাইকে অ্যানাটমি ক্লাসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম সুযোগ হলো ডেড বডিটা দেখার, আচ্ছা আচ্ছা, যেটাকে আমরা বলি আর কি। এবং স্যাররা বললেন যে ঠিক আছে আপনারা কারা কারা ক্যাডাভার ধরবেন আর কি। তো আমি প্রথম দিককার মতো একজন ছাত্র ছিলাম, আচ্ছা আচ্ছা, সেই মুহূর্তে ক্যাডাভার নিজ হাতে ধরেছিলাম। আচ্ছা আচ্ছা, মৃত মানুষের যে দেহ সেটাকে আসলে প্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু সবসময় মানুষের দেহ, মানুষের হাড় সব কিছু নিয়ে কিন্তু পড়ালেখা করে, স্টাডি করে। মৃত মানুষের দেহটি অনেক সময় আমরা যখন প্রথম শিক্ষার্থী হিসেবে যাই ভয়ও পেয়ে যায়, অনেক সময় মৃতদেহ দেখে রাত্রে ঘুমাতেও পারে না। এরকম কি কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা? না, এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই, কারণ তুমি নিজেও যেহেতু মেডিকেল কলেজের হ্যাঁ অংশ পার করে এসেছো, তো আমরা তো মানে বোনস নিয়ে যে পড়াশোনা করতাম সেই বোনসের অংশগুলো তো আমাদের খাটের নিচেই থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন মেডিকেল কলেজে এই জিনিসগুলো আমাদের রুমের মধ্যে থাকতো, তো ভয় পেলে তো আসলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমন ভাই, আমাদের সাথে কিন্তু অনেক দর্শক আমাদের ইনবক্সে তাদের মতামত জানিয়েছে, আমরা একটু তাদের মতামতগুলো নিতে চাই। আর প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হননি এবং আমাদের এই প্রিয় সুমন ভাইকে আপনারা যারা প্রশ্ন করতে চান, তার এই সাফল্যের কথা জানতে চান, তারা সরাসরি ফোন করতে পারেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, 017792711021 নম্বরটি কিন্তু আমাদের কল দিয়ে যাচ্ছে, আপনারা এই নম্বরে ফোন করুন। আমাদের সাথে যুক্ত আছে উর্মি বেগম, তিনি লিখেছেন, হাই দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হাফিজুর রহমান, উই আর প্রাউড টু হ্যাভিং এ বস লাইক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একজন উইশ করেছেন হাফিজুর রহমান। শাহিন আক্তার, সো প্রাউড অফ ইউ বাবু, আমাদের ভাবি বোধহয় নিশ্চয়ই দেখছেন। হ্যাপি আপু, আপনি এই লাইভে নিশ্চয়ই আপনার একটি ফোন প্রত্যাশা করি এবং আপনাকে আজকে মুখোমুখি করব সাধারণ দর্শকদের। আপনি নিশ্চয়ই একটি ফোন করবেন, আপনার ফোনের প্রত্যাশায় আছি। সাথে আছেন শেখ মুন্না, এফডিএসআর এর সম্মানিত মহাসচিব, তিনি লিখেছেন, নাইস টু সি ইউ বোথ টুগেদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চিকিৎসকদের জন্য অনেক কাজ করছেন মুন্না স্যার, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সুলতান মাহমুদ, তিনি লিখেছেন, ভেরি গুড ডক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর ডক্টর সুমন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই তিনি একজন চমৎকার একজন শিক্ষক, চমৎকার একজন ইনস্ট্রাক্টর। তিনি এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসতে চাই, কারণ তার যে সাফল্যটি সর্বজন বিদিত, সিমুড, এই সিমুডের যিনি প্রতিষ্ঠাতা, সেই গল্পটা আমরা একটু শুনবো। তবে তার আগে আবার একটু ক্যাম্পাসে ফিরতে চাই। শুন ভাই, এরপর বাকি সিনারিও কিন্তু আপনার সঙ্গেই কেটেছে, কারণ আমরা যখন ফার্স্ট ইয়ার, আপনারা তখন হচ্ছে থার্ড ইয়ারে পড়ছেন, এরকম, অর্থাৎ আমি 11 ব্যাচ, আপনি 8 ব্যাচ। তো এসে তো প্রথমে আপনাদের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, এবং এসেই শুনলাম যে আপনি ক্যাম্পাসের একজন নেতৃত্বস্থানীয় একজন মানুষ, যিনি মেডিসিন ক্লাব, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, রক্তদান, রক্ত প্রদান, এই সমস্ত কাজে নিয়োজিত মেডিসিন ক্লাব। দর্শক আপনারা জানেন, সন্ধানী মেডিসিন ক্লাব। তো সময় আপনি ছিলেন মেডিসিন ক্লাবের সাথে সংযুক্ত এবং আপনি খুব স্নেহ নিয়ে আমাকে কাছে টেনে নিলেন, মেডিসিন ক্লাবের সাথে যুক্ত হলাম। তারপরে বাকিটা হচ্ছে ইতিহাস। একের পর এক আপনার দূরদর্শিতা আমরা লক্ষ্য করলাম, আপনি একজন ভিশনারি, সেটা আমরা দেখলাম। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা ফোনটা নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি সজীব বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। স্যারের মতো একজন মানুষকে রাজনীতিতে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে, যে একজন মেডিকেল রিলেটেড একজন মানুষ, যিনি ডক্টর, একই সঙ্গে এত কিছু, এত সফল একজন মানুষ, আসলে আমি অবাক হচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্ন, যে এরকম একজন বড় একজন মানুষ হতে চাইলে আসলে মানে কিভাবে এত কিছু ম্যানেজ করা যায়, আসলে কিভাবে এত সফল হওয়া যায়, স্যারের কাছে আমার এটা জানতে চাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সাথেই থাকুন সুমন ভাই, একজন দর্শক চট্টগ্রাম মেডিকেল থেকে। প্রথমত যে কাজটা আমি করতে চাচ্ছি তার পিছনে সর্বোচ্চ ডেডিকেশন দিতে হবে। দ্বিতীয়ত, আমি যে মোটিভেশনাল স্পিচগুলো দিই সবসময় আমি একটা কথা বলি, যে সততার সাথে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। যে সততার যে কি শক্তি, সেটা যেদিন আপনি অসৎ কাজ করবেন সেদিন আপনি বুঝে যাবেন যে ওই শক্তিটা আপনি হারিয়েছেন। আর সেই সাথে বাসু আমাকে এখানে ঢোকার সময় বলেছিল যে, ভাইয়া আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে, যে আপনি কীভাবে সব কিছু মেনটেন করেও ফ্যামিলিটাও ব্যালেন্স করেন। নিজ পরিবারের চাইতে বেশি আপন এবং শক্তি কেউ নেই। নিজ পরিবারের সাথে থাকতে হবে, নিজ পরিবারকে সময় দিতে হবে, তাহলেই জীবনের সফলতা খুব তাড়াতাড়ি ধরা দেবে।
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রাকশন আমরা পেয়ে গেলাম। আসলে পরিবার হচ্ছে বড় শক্তি, পরিবারের থেকেই মূল ফুয়েলটা মনে হয় আসে। খুব ভালো লাগলো কথাটা শুনে। আমাদের সাথে যুক্ত আছে শফিকুল ইসলাম সজীব, তিনি লিখেছেন সুমন ভাই ও বাসুকে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এনামুল হক মিল্টন, বোথ আর এফএমসিয়ান, উই আর রিয়েলি প্রাউড অফ দিস, থ্যাংক ইউ ভেরি মাচ মিল্টন। আমাদের ফরিদপুর মেডিকেল কলেজেরই, হ্যাঁ আমার ব্যাচের আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মিল্টন 15 ব্যাচের 15 ব্যাচ। শাহরিয়ার নাজিম জয়, উই আর প্রাউড অফ ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এনামুল হক মিল্টন আবার প্রশ্ন জানিয়েছেন, কংগ্রাচুলেশন জাহিদুর রশিদ সুমন অ্যান্ড বাসুদেব সাহা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথেই থাকুন। তো সুমন ভাই, আসলে এটাই আমাদের ভালো লাগা যে আমাদের এই কথোপকথন আমাদের মেডিকেল শিক্ষার্থীরা, আমাদের ফরিদপুর মেডিকেল কলেজের বড় ভাই ছোট ভাই সবাই দেখছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হতে চাই, আমি একটু ফোনটা নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ডক্টর শাহিন আক্তার বলছি। বাসু কেমন আছো? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফোনটি আমরা আশা করছিলাম, ইনফ্যাক্ট আপনি ফোন না দিলেও আপনার সাথে আমরা ফোনে যুক্ত হতাম, কারণ আজকে আপনাকে দুজনকে একটু মুখোমুখি করতে চাই প্রিয় দর্শকদের সামনে। প্রিয় দর্শক, আমাদের সাথে ফোনে যুক্ত আছেন মিসেস সুমন, অর্থাৎ ডাক্তার জাহিদুর রশিদ সুমনের সুযোগ্য স্ত্রী, আমাদেরই ক্যাম্পাসের প্রিয় আপু শাহিন আক্তার হ্যাপি আপু। তিনি নিজেও একজন উদ্যোক্তা। তো হ্যাপি আপু, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আসলে আপনার কেকের ডিজাইন দেখতে দেখতে আর সহ্য হচ্ছে না, এখন মনে হচ্ছে যে আমি নিজে আমার পোর্ট্রেট করে একটি কেক তৈরি করে দিবেন এবং সেটি দিয়ে কি সেলিব্রেশন হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। হ্যাপি আপু, তো এই যে একজন সফল ব্যক্তি, এত ব্যস্ত একজন মানুষ, আপনি নিজেও ব্যস্ত, তো এই ব্যস্ততার মাঝখান থেকে আপনাদের নিজেদের মধ্যে সময়টা কিভাবে মেনটেন করেন আপনি? আসলে কি ভাইয়া, মানে সময়টা মেনটেন করতে চাইলেই মেনটেন করা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা দুজনেই তো জানি যে আমাদের নিজ নিজ ক্ষেত্রে অনেক বেশি ব্যস্ততা। আমরা আগে থেকেই মানে বেসিক্যালি শিডিউলটা করি যে আমরা 1 মাস 1.5 মাস গেলেই আমরা কোথাও ঘুরতে যাব বা উইকেন্ডে মুভিটা দেখবো, এটা আমাদের আগে থেকে আসলে ফিক্সড করা থাকে, লাইক থার্সডে নাইটে হোক কিংবা ফ্রাইডেতে হোক। হ্যাঁ, এবার আমরা আসলে আগে থেকে নিজেরা টাইমটা মেনটেন করি। বাট আমাদের একটা বদভ্যাস হচ্ছে, এটা বদভ্যাস বলবো না, মানে আমরা হুটহাট করেও অনেক জায়গায় চলে যাই আর কি। হ্যাঁ, মানে ঘোরার যে আমাদের একটা দুজনের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, দুজনের মধ্যে এটা কমন আর কি। হ্যাঁ, তো ওই জন্য আমার মনে হয় যে, আর সত্যি কথা বলতে কি, যদি মন থেকে তোমার এই জিনিসটা চাওয়া হয় যে তুমি তোমার পরিবারকে সময় দিবা বা কিছু করবা, তাহলে আসলে ওই টাইমটা আসলে কোনো ফ্যাক্ট ম্যাটার করে না আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাপি আপু, কোন সময়টাতে সুমন ভাইকে আপনার ভাল লাগে না একটু বলবেন কাইন্ডলি? আসলে ওরকম ভাবে কখনো চিন্তা করি নাই ভাইয়া। সব সময় আমার কাছে মনে হয় যে প্রথম যখন আমাদের আসলে পরিচয় ছিল, হ্যাঁ, তখন আমার কাছে যেরকম তাকে মনে হতো, স্টিল নাও ব্যাপারটা কখনো কমে নাই। সব সময় মনে হচ্ছে যে জিনিসটা বেড়েছে, কোথাও কমে নাই। আমার আসলে ওরকম করে আমি কখনো এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না ওরকম করে কখনো চিন্তা করি নাই। আচ্ছা 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 আচ্ছা, হোয়াট এ কমপ্লিমেন্ট। আচ্ছা ঠিক আছে, আজকে এই উন্মুক্ত ময়দানে যে কথাটি আপনি আজও বলতে পারেননি, সেটি লাইভে আপনি সুমন ভাইকে বলবেন এবং সুমন ভাই আপনাকে বলবে। যে কথাটি এতদিনে আপনার বলতে ইচ্ছে হয়েছে কিন্তু বলতে পারেননি, আজকে বলবেন। যে কথাটা বলতে ইচ্ছা হয়েছে, সব কথাই তো সবই কি বলা হয়ে গেছে? আসলে আর নতুন করে কি বলবো, সব সময় একসাথে দুজন এভাবেই পাশাপাশি থাকতে চাই এবং সবার কাছে আসলে দোয়া চাই যাতে আমরা দুজন সব সময়, মানে এখন যেভাবে আছি আল্লাহ যেন সেভাবেই আমাদেরকে সব সময় রাখে। খুব বেশি কিছু চাই না, যেভাবে আছি সেভাবেই থাকতে চাই সব সময় একসাথে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি থাকুন। আর আপনার উদ্দেশ্যে দেখি সুমন ভাই কি বলে, আপনি লাইনে থাকুন। সুমন ভাই, কখন মনে হয় যে কি একটা বিয়ে করলাম, এরকম কি কখনো মনে হয়েছে আপনার জীবনে কখনো? আসলে আমি এই কোশ্চেন আনসারটা না দিয়ে আমি আরেকটা নিজের একটা মতামত এখানে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আজকে এটা মানে ন্যাশনাল পর্যায়ে লাইভ হচ্ছে, তো এত বড় ভাবে বলার সুযোগ আর হয়তো জীবনে আসবে না। আচ্ছা আচ্ছা, আজকে আমি বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার আজকের এই অবস্থানের পিছনে আমার ওয়াইফের ভূমিকা অনেক অনেক বেশি। আচ্ছা আচ্ছা, সে যদি আমার জীবনে না থাকতো হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে বলার সুযোগ হলো, তাই আমি বলে দিলাম। শেষে আরেকটা মজার কথা বলি, 2001 সালে যখন মানে আমার প্রপোজটা সে একসেপ্ট করে, সেটা তারিখটা ছিল 7ই নভেম্বর, মানে সেটা আগামীকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের জানার 18 বছর পূর্তি হতে যাচ্ছে। এটা একটা মানে বিশাল ব্যাপার। এবং ওই শুরুর দিনটা থেকে আজকে পর্যন্ত আমার মনে হয় যে মানে এই যেই সরলরেখার থেকে আমরা একটা মানে বিন্দু বিচ্যুত হইনি আর কি।
বাহ এবং বাহ আমাদের বাহ দুজনের কম্বিনেশন এত ভালো যে সে আমাকে সম্পূর্ণটুকু রিড করতে পারে, সম্পূর্ণটুকু সহযোগিতা করে, এবং আজকে যে আমি আমার পজিশনটা দাঁড় করিয়েছি তার পিছনেও তার অনেক বড় বড় কিছু স্যাক্রিফাইস আছে, যেটা যখন আলোচনা হবে তখন আমি একটু তুলে ধরবো। আচ্ছা আচ্ছা তো মানে মূল কথাটা হচ্ছে ও আমার জীবনে এসেছে বলেই আজকে আমি এই পজিশনে এসেছি। আচ্ছা, যে কথাটি এখনো বলা হয়নি সেটি আজকে একটু বলবেন নাকি আপুর মতন সব বলা হয়ে গেছে? অবশ্যই বলবো। সেটা হচ্ছে যে ওই 2001 সালের 7ই নভেম্বর থেকে যেভাবে আমি তোমার সাথে ছিলাম, জীবনের শেষ দিনটি পর্যন্ত একইভাবেই থাকতে চাই। ওয়াও ওয়াও, হ্যাপি আপু, হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু আমার একদম মানে Confirm. কম্পালসারি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জাহিদুর রশিদ সুমনের সুযোগ্য স্ত্রী আজকে বলবো, কারণ তিনি একজন যোগ্য একজন উদ্যোক্তা এবং তিনি অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তা। তিনি ডক্টর বেক্স এর প্রতিষ্ঠাতা এবং সুন্দর সুন্দর ডিজাইনের কেক তৈরি করে ইতিমধ্যে তিনি নিজের দক্ষতাকে জনগণের কাছে প্রমাণ করেছেন, এবং এই যারা কনজিউমার রয়েছে তারা কিন্তু এটি খুব সুন্দর অ্যাপ্রিসিয়েট করছেন। শিরা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং 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 আপুকে হ্যাঁ। মেডিকেল কলেজের প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং Thank you, হ্যাঁ, thank you. ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের কিন্তু আরো অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছে, তাদের নামগুলো পড়ে এবং মতামতগুলো নিয়ে আমরা 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 ব্রেকে আসব। আমাদের সাথে যুক্ত আছেন আল মামুন, তিনি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে। সত্যি গর্ববোধ করি সুমন ভাইকে নিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে গর্ব করার মতনই একজন মানুষ আমাদের প্রিয় সুমন ভাই। এনামুল হক মিল্টন, তিনি লিখেছেন আমি F16 ভাই, 16তম ব্যাচের। আমাদের সাথে যুক্ত আছেন আল মামুন, তিনি লিখেছেন গর্বের দুই ভাই আমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন আমাদের ইমরান তাহির, আমি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে দেখছি, ধন্যবাদ বড় ভাইদের এরকম একটা অনুষ্ঠানের জন্য, আমি F26 ব্যাচের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভীষণ ভালো লাগছে যে আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ 26 ব্যাচের একজন শিক্ষার্থী দেখছে। আমি 2000 F11, আপনি 8, মানে আপনার কত জুনিয়র একটি ব্যাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে তানভীর আহমেদ তান, তিনি লিখেছেন সফল জুটির লাইভ প্রোগ্রাম দেখতে চাই, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একটি শো আমি আগেই কথা দিয়ে রেখেছি যে আসছে ঈদের অনুষ্ঠানে ডক্টরস কাপল শো হবে, সেখানে নিশ্চয়ই শিরিন আপুকে আমরা আমন্ত্রণ জানাবো। আছেন আমাদের সাথে ইমরান তাহির, তিনি লিখেছেন অভিনন্দন আপনাদের। আল মামুন আবার লিখেছেন সত্যি খুব প্রশংসার দাবিদার মেডিকেল জগতের প্রথম চ্যানেল রাজ টিভি, এবং আমাদের একজন সফল উদ্যোক্তা যিনি ডাক্তারি পেশার বাইরেও একজন স্বনামধন্য ফিগারে পরিণত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই। সত্যি সত্যি যার জন্যই আজকে সুমন ভাই আমাদের অতিথি, আমাদের বিশেষজ্ঞ অতিথি, তার জন্য আমরা নিশ্চয়ই গর্ববোধ করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো সুমন ভাই, আমাদের সাথে কিন্তু অনেক দর্শক যুক্ত আছেন, সবার কথাও বলতে পারছি না, তবে তার আগে আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেল। বিরতির পরে এসে আমরা একটু আবার ক্যাম্পাসে ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত রাজ টিভির সাথেই থাকুন। বাংলাদেশের এই রাজ টিভি স্বাস্থ্য চ্যানেল, চিকিৎসকদের চ্যানেল, অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। আমি মনে করি যে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেক্টরের অনেক কর্মকাণ্ড জনগণ অবহিত হবে এবং চিকিৎসকরাও এর সুফল পাবে, কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশের চিকিৎসকদের চ্যানেল, স্বাস্থ্য সেক্টরের এই চ্যানেলের মাধ্যমেই বাংলাদেশের চিকিৎসক সমাজ এবং জনগণ স্বাস্থ্যসেবার অনেক কিছু জানতে পারবে। আমি এই রাজ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। রাজ টিভির সাথে আমার পরিচয়টা অনেকটা হঠাৎ করেই, তাদের সাথে কিছু কিছু অনুষ্ঠানের কারণে আমার যোগাযোগ। তাদেরকে আমি গত প্রায় বছরের বেশি সময় ধরে ঘনিষ্ঠভাবে দেখছি। একদল উদ্যমী তরুণ ডক্টর বাসুদেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমাদের দেশে যে একটা বড় শূন্যতা আছে শুধুমাত্র স্বাস্থ্য খাতকে তুলে ধরার জন্য ইলেকট্রনিক মিডিয়ায়, সেই শূন্যতাটা পূর্ণ জায়গায় তারা কাজ করে যাচ্ছে। আমি আশা করি যে এই টিভি আরও জনপ্রিয় হবে এবং একদিন তারা শুধুমাত্র অনলাইনে না থেকে হয়তো স্যাটেলাইট টিভিতে রূপান্তরিত হবে। রাষ্ট্রীয় জন্য অনেক অনেক শুভেচ্ছা।
রাজ টিভি বাংলাদেশের একমাত্র অনলাইন মেডিকেল এবং ডেন্টাল হেলথ বিষয়ক টিভি। এটা বাংলাদেশে 1.5 বছর জন্ম হলেও এর মধ্যে বহুলভাবে এটা সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। এর আগে আমরা এই সুযোগগুলি জনগণ এবং আমরা যারা ডাক্তাররা যে পেশা নিয়ে কাজ করি আমরা বঞ্চিত ছিলাম। তো এটা বাংলাদেশের এই চিকিৎসার উন্নয়ন, ডাক্তারদের কথা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এটাতে আমি ব্যক্তিগতভাবে খুব আন্তরিক রাজ টিভিকে ধন্যবাদ দিচ্ছি। রাজ টিভির এই ধরনের কাজ অনেক প্রশংসনীয় এবং আমার ব্যক্তিগত এবং আমাদের সকল সহযোগিতা ভবিষ্যতে সকল প্রোগ্রামে রাজ টিভিকে আমরা দিব। আমার ক্ষুদ্র একটি পরিচয়, বাংলাদেশের প্রথম ডেন্টাল কলেজ পাইনিয়ার ডেন্টাল কলেজের আমি প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমাদের ডেন্টিস্ট্রির সামগ্রিক সহযোগিতা ডেন্টাল প্রফেশন থেকে রাজ টিভিকে আমরা দিতে চাই। আমি রাজ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নয়ন কামনা করছি। আমি এবং আমরা রাজ টিভিকে আন্তরিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক। প্রিয় দর্শক, স্বাগত একবার রাজ টিভি নিয়মিত আয়োজন সাফল্যের শিরোনাম অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা, এবং আজকে যিনি সফল ব্যক্তিত্ব, আমাদের আজকের যিনি অতিথি, তিনি হচ্ছেন ডাক্তার জাহিদুর রশিদ সুমন, প্রতিষ্ঠাতা এবং একাডেমিক কোঅর্ডিনেটর সিমুড। চলুন দর্শক, বাকি কথাগুলো হোক আমাদের অতিথির সাথেই। তো সুমন ভাই, আমরা তো ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের কথা শুনছিলাম। আপনি ক্যাম্পাসে অনেক কাজ করেছেন, একটি সংগঠন পরিচালনা করতেন মেডিসিন ক্লাব। পরবর্তীতে সেই মেডিসিন ক্লাবের হাঁটি হাঁটি পা করে আপনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফার্স্ট যে হাফ ইয়ারলি কনফারেন্স, সেটি আপনার নেতৃত্বে ফরিদপুর মেডিকেল কলেজে হয়, এবং সেখানে কিন্তু আপনি অনেক ক্রিয়েটিভিটি শো আপ করেছেন, এবং এই যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু এই ক্যাম্পাস থেকে আমার নিজের দেখা। এবং আপনি প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রথম একটি যে ষান্মাসিক যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে আপনি বেশ কিছু ডকুমেন্টারি তৈরি করেছিলেন, এবং সেই ডকুমেন্টারির মধ্যে অন্যতম ছিল যেটি এখনও মানুষ স্মৃতিচারণ করে, সেটি হচ্ছে মিউজিক ভিডিও। অর্থাৎ মডেলিং করে গানের পেছনে লিপ কণ্ঠ মেলানো, এই মডেলিংয়ের টোটাল পরিচালনা থেকে শুরু করে ক্যামেরা পরিচালনা, এডিটিং, এভরিথিং ওয়াজ ডান বাই ইউ। অর্থাৎ 1-এর ভিতরে 10। আমরা ক্যাম্পাসে সেই 2003 সালের কথা যদি বলছি, 2 থেকে 3 এরকম একটি সময় আপনি প্রথম মাল্টিমিডিয়ায় আমাদের পুরো প্রোগ্রামটি দেখিয়েছিলেন। তো সেই গল্পটা এবং এই কাজগুলোর অভিজ্ঞতাগুলো কখন থেকে আপনার ভিতরে তৈরি হয়, সেটা যদি আমাদেরকে একটু শোনান। অনেকেই যে জানতে চাচ্ছিল আসলে মানে আজকের যেই সাফল্য, এটা পিছনে কি ভূমিকা রাখে। সত্যি কথা বলতে, যে আপনি যদি ভিশনারি না হন, যে 5 বছর 10 বছর পরে কি হবে সেটা যদি চিন্তা না করতে পারেন, তাহলে আসলে বেশি দূর আগানো যাবে না। আচ্ছা আচ্ছা। তো তুমি যে কথাটা বললে মিউজিক ভিডিওর ব্যাপারটা, সেটা হচ্ছে 2003 সালে মেডিসিন ক্লাবের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে স্টেজে তো সবসময় কালচার প্রোগ্রাম হচ্ছে, তো আমরা এমন একটা প্রোগ্রাম করতে চাই যেখানে আগে সবকিছু রেকর্ডেড থাকবে, আমরা প্রজেক্টরের মাধ্যমে স্টেজে সেটা প্রদর্শন করবো। এখন হিসাব করতে হবে সেটা 2003 সাল, 2019 সাল কিন্তু না, যখন প্রত্যেকের পকেটে একটা মোবাইল আছে, যে মোবাইলে ভালো করে ভিডিও করা যায়। তো তখন আমরা, আমার জানা মতে টোটাল 11টা মিউজিক ভিডিও করেছিলাম, এবং তার মধ্যে বলার অপেক্ষায় রাখে না, একটা মিউজিক ভিডিওতে আমরা বাসুদেব শাহকেও রেখেছিলাম, যেটা যদি আমাদের কালেকশনে থাকে তাহলে একটু পর আমরা সেটা দেখতে পাবো। অবশ্যই অবশ্যই। তো টার্গেট এটা ছিল যে নতুন একটা কিছু করা। তো 2003 সালে আমরা ভবিষ্যৎকে দেখিয়েছিলাম যে সামনে আসলে এই মাল্টিমিডিয়ার যুগ আসছে। আচ্ছা আচ্ছা। তো আজকে আপনারা 2019 সালে দেখেন সবাই মাল্টিমিডিয়াটা কিভাবে করে প্রেজেন্ট করছে, ইউটিউব, ফেসবুক ভিডিও, এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ফেসবুক লাইভ। তো একটু ভিশনটা থাকতে হবে, তাহলে অর্থাৎ এই ভিশনারি, এই যে আইডিয়াগুলো, এই প্ল্যানিংগুলো আপনার অনেক আগের থেকে ভেতরে কাজ করতো। অর্থাৎ আপনি সামনে সবসময় চিন্তা করেছেন। আমরা যেখানে এই যুগে এসে মাল্টিমিডিয়ার কাজগুলো খুব অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, আর সেটা আপনি তৈরি করেছিলেন 2003 সালে। তো কেমন ছিল সেই 2003 সালে আপনার মিউজিক ভিডিও, আমরা কি একটু দেখাতে পারি সাধারণ দর্শকদের? অবশ্যই। এবং আমি চাই যে
তার মধ্যে বাসুদেব সাহা যেটাতে অভিনয় করেছিল সেটা আচ্ছা, যদি আচ্ছা। সুযোগ থাকে তাহলে একটু প্রচার করা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আসলে আমরা একটু নস্টালজিক হয়ে গেলাম, কারণ ক্যাম্পাসের দুইজন বলে কথা, কথায় কথায় চলে গেলাম আমাদের সেই ক্যাম্পাস লাইফে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার যে অপরূপ প্রকৃতি, তার মধ্যে আমার মনে হয় যে ফরিদপুর মেডিকেল কলেজটি সবচেয়ে সুন্দর, কারণ আমার ক্যাম্পাস বলে কথা, আমাদের ক্যাম্পাস বলে কথা। এবং সেই ক্যাম্পাসে সেই 2003 সালে, অর্থাৎ আজ থেকে 16 বছর আগে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন ডাক্তার জাহিদুর রশিদ সুমন, আজকে যিনি আপনাদের সামনে কথা বলছেন, যার কথা আপনারা শুনছেন। তো তিনি নিজেই সেটি পরিচালনা করেছিলেন, নিজেই তার নিজস্ব যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে চিত্র ধারণ করেছিলেন, আবার এডিটিংয়ের কাজটিও কিন্তু তিনিই করেছিলেন। সেই 2003 সালে কেমন ছিল মিউজিক ভিডিও, এবং আমার অনেক সৌভাগ্য হয়েছিল, আমি জীবনে প্রথমবারের মতন একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলাম। চলুন আমরা একটু দেখে আসি। সুমন ভাই, আমরা একটি কি বলবো যে সুন্দর একটি মুহূর্ত, একটি অসাধারণ একটি মুহূর্তে হারিয়ে গেলাম। মিউজিক ভিডিওটি দেখছিলাম আর আমার গায়ের লোম শিউরে উঠছিল যে আপনি সেই ওই সময়টা তো আপনার মধ্যে এত ক্রিয়েটিভিটি, এই যে ক্যামেরার অ্যাঙ্গুলেশন, এই যে দৃশ্যপট, একজন সাধারণ একটি ছেলেকে অসাধারণ করে তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস গ্রেট। তো You deserve আপনার it. You deserve it. এত বড় একটি শিল্পকর্ম এই অনেক দিন পর আপনি দেখলেন নতুন করে, কেমন লাগছে? অনেক ভালো। আর মানে যদি বলি, মানে নিজেরই একটু প্রশংসা করি আসলে। জহুরির চোখ বলে একটা কথা আছে না, হুম হুম। যে তুমি যে আসলে একটা হীরা, তখনই কিন্তু আমি খুঁজে বের করতে পেরেছিলাম। এবং আমার ক্যামেরার সামনে যা যা দাঁড়িয়েছে, যেমন তুমি আজকে জিটিভির একজন সংবাদ পাঠক, বা আমার ক্যামেরা তুমি নিশ্চয়ই জানো তখন শ্রাবণ তৌহিদা, যে এখন খুব ভালো একজন উপস্থাপক, ক্রিকেট প্রোগ্রামগুলো করে, সেও কিন্তু জীবনে প্রথম আমার ক্যামেরার সামনেই দাঁড়িয়েছিল। রাইট। এবং আমাদের সাথে একই সাথে কাজ করতো তানিয়া আলম মিতুল, হ্যাঁ, হ্যাঁ। ও কিন্তু স্বাস্থ্য বিষয়ক একটা হ্যাঁ, টেলিভিশন অনুষ্ঠান, নিউজ 24 এ সে নিউজ স্বাস্থ্য বিষয়ক 24 অনুষ্ঠান করে। যাচ্ছে আর কি। তো এটা ফরিদপুর মেডিকেল কলেজের জন্য একটা বিশাল গর্বের বিষয়। আর তোমাদেরকে যে আমি সেই মুহূর্তে পিক করতে পেরেছিলাম, এটা আমার একটা বিশাল আনন্দের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে প্রিয় দর্শক, আপনারা দেখুন যে চোখ, ভিশন, হ্যাঁ, এবং যে কালেকশন, সিলেকশন, এই বিষয়টা আসলে সবার মধ্যে থাকে না। তিনি হয়তোবা লক্ষ্য করেছিলেন যে আমাদেরকে দিয়ে কিছু একটা করা সম্ভব, এবং ইনফ্যাক্ট এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই 16 বছর আগে ক্যামেরার সামনে দুরু দুরু বুকে দাঁড়িয়েছিলাম, সেটা কিন্তু আমার জীবনের প্রথম সাহস। এবং আজকে যতটুকুই করতে পারছি পুরোটাই কিন্তু সুমন ভাইয়ের জন্য। এই জন্য আমি সুমন ভাইকে আমার অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবারও বলছি, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে কিন্তু অনেক দর্শক মিউজিক ভিডিওটা দেখে কমেন্টস করেছে, আমরা একটু কমেন্টসগুলো নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছে সোনিয়া আক্তার, তিনি লিখেছেন হোয়াট এ ফ্যান্টাস্টিক মিউজিক ভিডিও, ইটস ভেরি নাইস অ্যান্ড দ্য ক্রিয়েশন ইজ অসাম। থ্যাংক ইউ ভেরি মাচ সোনিয়া আক্তার। আমাদের সাথে যুক্ত হয়েছে হাফিজুর রহমান, তিনি লিখেছেন স্যার শফিকুল ইসলাম সজীব, বাসু তো অসাধারণ অভিনেতা আর সুমন ভাই অসাধারণ ক্রিয়েটর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিকুল ইসলাম সজীব আমাদের সাথে যুক্ত। একটু যুক্ত করি, হ্যাঁ। সজীব, তোমার মিউজিক ভিডিওটাও অসাধারণ ছিল, হয়তো নেক্সট একটা প্রোগ্রাম আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নিশ্চয়ই সেই দিনটির জন্য অপেক্ষা করছি। হাফিজুর রহমান, তিনি লিখেছেন স্যার হোয়াট কাইন্ড অফ স্কিল রিকোয়ার্স টু বিকাম অ্যান এন্টারপ্রেনিয়ার, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আমাদের একজন কি বলবো যে শ্রোতা বা দর্শক, তিনি এই কমেন্টসের মাধ্যমে একটি প্রশ্ন রেখেছেন যে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা দরকার? হাফিজুর রহমান। উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য প্রথমে যেটা বলেছি, যে যেই কাজটা আমি করব তার মধ্যে একান্তভাবে মনোনিবেশ করতে হবে। মানে দুই নৌকা পা দিয়ে আসলে জীবনে আগানো যাবে না। আরেকটা হচ্ছে যে মানে আমি ছোটবেলা থেকে আসলে প্রচুর সিনেমা দেখতাম। তো অমিতাভ বচ্চন একটা বিখ্যাত সিনেমা ছিল, যেটার মধ্যে একটা ডায়লগ ছিল যে আমি যেখান থেকে দাঁড়াবো সেখান থেকে লাইন শুরু হবে। তো উদ্যোক্তা হতে চাইলে আসলেই চাকরি ছাড়তে হবে, প্রথমেই সাহস করে ইনভেস্ট করে উদ্যোক্তা হতে হবে, যে আমাকে দিয়ে শুরু এবং আমার সাথে আর অনেক মানুষজন আমার আন্ডারে কাজ করবে। আচ্ছা 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 আচ্ছা। এই সাহসটাও প্রথমে থাকতে হবে, কারণ আমি দেখেছি যে অনেকেই উদ্যোক্তা হতে চায় মানে সেকেন্ড একটা অপশন হিসেবে, যে আমি একটা ভালো জব করছি, আমার কিছু সাইড ইনকাম পড়ে আছে, তার ঠিক আছে ছোটোখাটো একটা কিছু করে দেখি না।
এইভাবে আসলে একজন সফল উদ্যোক্তা হওয়া যাবে না। আচ্ছা অর্থাৎ আচ্ছা, সাময়িক ওটার কিছু- প্রতি 100% ডেডিকেশন 100% ডেডিকেশন থাকতে হবে। ধন্যবাদ। Secondly হচ্ছে একটু যুক্ত করি, যেই ব্যবসাটা আমি করতে চাচ্ছি তার পুরোটুকু আগে প্রথমে জানতে হবে। যেমন ধাপে ধাপে কথা আগাবে। আমি যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি ট্রেনিং একটা বিজনেস করি, আমি তার আগে তার পুরোটুকু জেনেছি। ইভেন আমি ইভেন্ট ম্যানেজমেন্ট একটা ব্যবসা করি, তার আগে কিন্তু আমি বিখ্যাত কয়েকজন ফটোগ্রাফারের কাছে এক্সটেন্সিভ ট্রেনিং করেছি এবং সেই ট্রেনিংগুলোতে আমি খুব ভালো রেজাল্টও করেছি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আমি কিছুই পারি না, টাকা আছে, আমি একটা ব্যবসা শুরু করে দিলাম, এভাবে আসলে হবে না। সেই ব্যাপারটুকু পুরোপুরি জানতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে মানে সফলতার যে গোপন রহস্য কিন্তু আমরা আজকে উদ্ঘাটন করতে পারছি সুমন ভাইয়ের কথা থেকে। সুমন ভাই, আমরা এও জানি যে আপনি প্রথম ফরিদপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, যিনি 2001 সালে, সেই 2001 সালে আপনি ইন্টারন্যাশনাল একটি সংস্থার জব করেছেন। সেটা কিভাবে সম্ভব হলো, এই গল্পটা যদি একটু জানান। ও আচ্ছা, এটা একটা খুবই মজার গল্প। সেটা হচ্ছে যখন আমি ফার্স্ট প্রফের ছুটি, জাস্ট মানে আমরা অ্যানাটমি ভাইবা শেষ করেছি, এরপর বাসায় চলে যাব। বাসায় গিয়েছি, এরকম টাইমে তৎকালীন অ্যানাটমির একজন লেকচারার স্যার ছিলেন, ডাক্তার সুভাষ স্যার, যিনি এখন অ্যাসিড প্রফেসর হয়ে গিয়েছেন বিএসএমএতে, নিউরো মেডিসিনে। স্যার ফোন করে আমাকে বললেন যে কোথায় তুই? স্যার আমি তো বাসায়। বলে বাসায় কেন? তুই ফরিদপুরে ফেরত একটা কাজ আছে। তো স্যারের কথা রক্ষা করার জন্য ফরিদপুর ফেরত আসলাম। তখন সে আমাকে বললেন যে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। WHO এবং IOCH এই দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পোলিও ইরেডিকেশনের উপর একটা সার্ভে হবে, যেখানে বৃহত্তর ফরিদপুর জোনটাও লটারিতে পড়েছে। তো সেখানে থাইল্যান্ড থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন, তার সাথে ইন্টারপ্রিটারের জবটা করতে হবে, অর্থাৎ দোভাষী ভূমিকা। আচ্ছা আচ্ছা, তো আমি সেই ইন্টারভিউ ফেস করলাম এবং লাকিলি আমি সেখানে সুযোগ পেয়ে গেলাম। তৎকালীন সময়ে মাসিক 18,000 টাকায় আমি চুক্তিবদ্ধ হলাম। যখন আমার জানামতে বোধহয় ইন্টার্নির স্যালারি ছিল 5,000 টাকার কম, সেখানে 18,000 টাকা বেতন আমি চুক্তিবদ্ধ হলাম। এটা ছিল প্রথম ইস্যু। দ্বিতীয়ত, আমার জব রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি তার সাথে WHO যে পাজেরো জিপটা থাকে সেটা করে ঘুরে বেড়াবো। এবং মজার ব্যাপারটা এই জন্যই বলছিলাম, প্রত্যেকদিন সকালবেলা আমাদের ফরিদপুর মেডিকেল হোস্টেলের সামনে পাজেরো জিপটা এসে থামতো। আমি সবার সামনে সেই গাড়িতে উঠতাম। প্রতিদিন সন্ধ্যায় আমাকে ওই পাজেরো জিপটা নামিয়ে দিয়ে যেত। আচ্ছা আচ্ছা, 2001 সালে একটা মানে ফার্স্ট প্রফের ছুটি কাটানো একটা ছেলের জন্য এটা বিশাল একটা সম্মানের। ডেফিনেটলি এটাও একটি বিশাল বড় একটি অভিজ্ঞতা এবং বড় একটি পাওনা। আসলে যিনি মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটায় বলে দেয় যে সারা দিনটা কেমন যাবে, শুরুতে বোঝা গিয়েছিল যে সুমন ভাই কত দূর আগাতে পারে। ধন্যবাদ সুমন ভাই, আপনার এই যে কার্যক্রম সৃষ্টিশীলতা আসলে শুরু থেকেই লক্ষণীয় ছিল এবং এটি বলার মতন ছিল। আমরা এবার একটু আমাদের এই যুগে আসতে চাই, অর্থাৎ পরবর্তীতে আপনি চিকিৎসক হয়ে ঢাকা আসলেন। আসার পরই কিছুদিনের মধ্যে আমরা জানতে পারলাম যে আপনি আল্ট্রাসাউন্ড এর উপর আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন, হ্যাঁ, এবং কিছুদিনের মধ্যেই জানতে পারলাম আপনি নিজেই একটি এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং এখন প্রতিটা মেডিকেল স্টুডেন্ট জানে, সবাই জানে মেডিকেল সেক্টরের যে সিমুট বাংলাদেশের সবচেয়ে বেশি রেনাউন্ড নির্ভরযোগ্য একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই সিমুট তৈরির নেপথ্যের গল্পটা যদি আমাদেরকে একটু শোনান। গল্পটা শুরু করার আগে আমি কি একটু ভিডিও ক্লিপ দেখে আসতে পারি? অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু দেখতে চাই সিমুডের কার্যক্রম, কিভাবে কাজ করছে সিমুড, কিভাবে একজন সনোলজিস্ট, কিভাবে একজন আলট্রাসোনোগ্রাফি, যে আমরা মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের একটি পরীক্ষা নির্ণয়ের একটি মাধ্যম, সেটা আমরা দেখব। তবে তার আগে ছোট্ট একটি কল নিয়ে নিচ্ছি, কারণ সাধারণ দর্শকদের আমাদের গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। আমার মনে হয় যে আপনি আমাদের সাথে আবার যুক্ত থাকুন। আমাদের ভিডিও ক্লিপটি দেখার পর, অর্থাৎ সিমুডের কার্যক্রম দেখার পর আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হতে পারবো। প্রিয় দর্শক, এবার দেখে নিব সিমুডের কার্যক্রম। মার্কেটিংয়ের যে নতুন স্ট্র্যাটেজিটা আমরা এখন ফলো করার চেষ্টা করব, যেটা আমাদের এবারে লিফলেট আমরা দিয়েছি, যে ডাক্তার পরিচালিত প্রতিষ্ঠানে আল্ট্রাসাউন্ড শিখুন। কারণ আমাদের জানা মতে সবগুলো আল্ট্রাসাউন্ড ট্রেনিং সেন্টার ডাক্তার দ্বারা পরিচালিত না। আমাদের সিমুডে যেহেতু মালিকপক্ষ সবাই ডাক্তার, এই জন্য আমরা এই জিনিসটাকে সবার আগে হাইলাইট করেছি। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে আসুন। নিঃসন্দেহে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান সিমুড। তো আমরা ডাক্তারদের কাছে অবশ্যই এই জিনিসটাকে হাইলাইট করব যে আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে আসুন।
প্রিয় দর্শক, আমরা এক নজরে সিমুডের পুরো কার্যক্রমটা আমরা একটু ওভারভিউ করলাম, দেখলাম। শুনবে, আমি নিজে কিন্তু সিমুডে গিয়েছি। আসলে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি ডেকোরেশন, এত চমৎকার একটি সেট আপ আপনি তৈরি করেছেন এবং আপনার কার্যক্রমগুলো দেখে সত্যি অবাক লাগছে যে কিভাবে সম্ভব। তো এই পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল এবং সামনে আপনি কিভাবে প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে চান? ধন্যবাদ। তবে তার আগে কি একটি ফোন নিতে পারি? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। আপনার প্রশ্নটি করুন। হ্যালো, এটা কি সিমুড? হ্যালো, এটি রাজ টিভি। রাজ টিভিতে আছেন সিমুডের প্রতিষ্ঠাতা। আপনার পরিচয় দিয়ে আপনি যদি আমাদের রাজ টিভি। হ্যাঁ, বলুন। আমি ডাক্তার রুকনেসাল মামুমু। আমি জানতে চাচ্ছিলাম সিমুডের শাখা কি মানে চিটাগং এ আছে? আমি জিএমইউটা করতে চাচ্ছিলাম সিমুড থেকে। এটা আসলে সিমুডে স্পেসিফিক কোশ্চেন চলে গেল। উনি হয়তো আমাদের পেজে কল দিতে যে রাজ টিভিতে দিয়ে ফেলেছেন। না, এই মুহূর্তে আমাদের চট্টগ্রামে কোনো ব্রাঞ্চ নাই। আপনাকে ঢাকায় এসে কোর্সটা করতে হবে। ঢাকায় এসে কোর্সটা করতে হবে না? আর এটার জন্য কস্ট কত পড়তে পারে? এটা আপনি আমাদের পেজে যদি কল দেন, কারণ আসলে তো কস্ট অনেকটা কাস্টমাইজ হয়। তো আই হোপ যে আমার মনে হয় যে আপনি সম্মানিত প্রতিষ্ঠাতা আছেন, আপনি সিমুডের অফিসে আসেন, কথা বলুন, নিশ্চয়ই আপনি সব সমাধান পাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। তো যে কথাটি বলছিলাম যে সিমুডটা কিভাবে প্রতিষ্ঠা হলো, কত সাল থেকে পরিচালনা হচ্ছে, স্পেশাল কি আছে যেটা একজন চিকিৎসককে এই আলট্রাসনোগ্রাফি শিখতে সহায়তা করে। ধন্যবাদ। প্রথমে আসলে আমি বলতে চাই যে সবাই বাংলা নামটা জানে সিমুড। আসলে সিমুড মানে কি? এটা হচ্ছে CMUD, 4টা ক্যাপিটাল, যেটাকে ইলাবোরেট করলে দেখা যাচ্ছে সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার। অর্থাৎ আমাদের সেন্টারটা ডেডিকেটেড ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার আল্ট্রাসাউন্ডের যে নতুন প্রযুক্তি আছে সেটা নিয়ে আর কি। 2007 সালে আমি এবং আমার এক কলিগ ডাক্তার তানভীর, আমরা দিল্লিতে সেখানকার সবচাইতে বড় যে প্রতিষ্ঠানটা আছে, যেটা থমাস জেফারসন অ্যাফিলিয়েটেড, সেখানে কালার ডপলারের উপর ট্রেনিং করতে যাই এক মাসে। সেই ট্রেনিংটা করতে যাই। আরেকটা ফোন নিব? ইয়েস প্লিজ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, সাথে আছেন ডাক্তার জাহিদুর রশিদ সুমন। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি হাসান বলছিলাম মাগুরা থেকে। জি বলুন। সুমন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ জি আছি। সুমন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকার বলছি, ওই মেজরিটা ছিল আপনার। ভালো আছেন ভাই? ও হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো? জি ভাই, আমি ছোট ভাই আপনার, আজকার ভাই। ঠিক আছে। ও আচ্ছা, আজগর। জি ভাই, আপনার দেখে যে নাম্বার দেখে ফোন দিয়ে কথা বললাম ভাই একটু আর কি। অনেক ধন্যবাদ, তুমি আমাকে ফোন দিয়েছো। তোমরা তাহলে পরিবার সহ অনুষ্ঠানটা দেখো, আমরা পরে ইনশাআল্লাহ কথা বলবো। ভাই, মিউজিক ভিডিওটা ভালো লাগছে ভাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সে মাগুরাতে থাকে, যেহেতু আমার দেশের বাড়ি মাগুরাতে। আচ্ছা, উচ্ছ্বাসিত হয়ে ফোন দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা চাই আমাদের রাজ টিভিটাকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দিতে। আমরা কতটুকু সার্থক আমাদের দর্শকরা বলবে। যেটি বলছিলেন সুমন ভাই। হ্যাঁ, তো দিল্লিতে ট্রেনিং করতে যাই, তখন আমাদের ইনস্ট্রাক্টর স্যার যিনি ছিলেন প্রফেসর রান্ধোয়া, উনি আমাদেরকে সবসময় একটা কথাই বলতেন যে একটা সময় আসবে প্রতিটি ডাক্তারকে আল্ট্রাসাউন্ড জানতে হবে। কারণ আল্ট্রাসাউন্ড এমন একটা প্রযুক্তি যেখানে আমরা অনেক রোগ নির্ণয় করতে পারছি। রেডিওলজি একটা প্রযুক্তি, কিন্তু যেখানে কোনো রেডিয়েশন হ্যাজার্ডের ভয় নেই, যে কারণে কিন্তু গর্ভবতী মাদেরকে খুব সুন্দরভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারছি। দিল্লি থেকে ফেরত আসার পর তখন আমি নিউক্লিয়ার মেডিসিনে ট্রেনিং করি। তখন ওখানে একজন প্রফেসর স্যার ছিলেন, প্রফেসর শহীদুল স্যার। তো আমি ডাক্তার তানভীর এবং শহীদুল স্যার আমরা গল্পের ছলে কথা বলতে বলতে মনে হলো যে ঠিক আছে, আমরা তো দিল্লির মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশেও দিতে পারি। আচ্ছা। সেই থেকেই 2008-এর ডিসেম্বরে এই সিমুডের প্রতিষ্ঠা হলো আর কি। আচ্ছা। এবং আমরা প্রতিষ্ঠার শুরুর দিকেই আমরা চেয়েছি টোটাল কোয়ালিটি মেনটেন করে ট্রেনিংগুলো দিতে, কারণ আমাদের কাছে দিল্লি টোটাল কারিকুলামটুকু ছিল একটা বিদেশি কারিকুলাম, যে থমাস জেফারসন অ্যাফিলিয়েটেড। তো সেটা অনুসারে আমরা ট্রেনিংগুলো দেওয়া শুরু করি এবং প্রথম বছরেই কিন্তু আমরা একটা কালার ডপলার মেশিন ইনস্টল করি, যেটাতে টিভিএস সাপোর্টও ছিল। এবং ওই মানে
ওটা হচ্ছে 2009 সালে, 2008 তো ডিসেম্বর শুরু করি, 2009 সালে আর কি। 2009 সাল থেকে কিন্তু আমরা একেবারে তখনকার সময় লেটেস্ট প্রযুক্তি ডপলার এবং টিভিএস এগুলোর ট্রেনিং দেওয়া শুরু করি, যেটা বাংলাদেশের একেবারে শুরুর দিকে এই ট্রেনিংগুলো হতো আর কি। তো আজকে ধাপে ধাপে 2019 সালে এসে এখন আমাদের আল্ট্রাসাউন্ডে বহির্বিশ্বেও যে কটা ট্রেনিং হয় সবগুলো আমাদের সেন্টারেও হয়। লাইক এখন নতুনদের মধ্যে হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেড পেইন ম্যানেজমেন্ট। এ পর্যন্ত কোনো কি আপনাদের ডেটা আছে যে কতজন শিক্ষার্থী সিমুর থেকে বের হয়েছে? মোর দেন 20,000। ওয়াও, 20,000 চিকিৎসক বাংলার প্রত্যেকটি প্রান্তে ছড়িয়ে পড়েছে দেশের বাইরে থেকে আমি বহির্বিশ্বে। বলবো যে এটা একটু কম কিভাবে করে বলি, যে ধরে নিলাম যে বাংলাদেশের টোটাল হসপিটাল এবং ডায়াগনোসিস সেন্টার আছে 25,000-এর উপরে, এবং প্রতিটা হাসপাতালে বা ডায়াগনোসিস সেন্টারে কমপক্ষে একটা আল্ট্রাসাউন্ড মেশিন কোনোটাতে কিন্তু মাল্টিপল আছে। আচ্ছা আচ্ছা। তাহলে ধরে নিলাম যে টোটাল আল্ট্রাসাউন্ড স্ক্যানার আছে 30,000 প্লাস। তো 30,000 সাউন্ডলিস্ট কিন্তু অল টাইমই প্রয়োজন, এবং একজন তো এক শিফটে বেশি কাজ করতে পারে না। তা আমরা যদি একজন সকালে ডিউটি করবে, একজন বিকালে করবে। আপনাদের আরো একজন দর্শক যুক্ত হতে চায়। ইউ ক্যান। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। সাথে আছি আমি ডাক্তার বাসুদেব এবং আমাদের সাথে আছেন ডাক্তার জাহিদুর রশিদ সুমন। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আকাশ বলছিলাম ফরিদপুর মেডিকেল কলেজ থেকে। আকাশ কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনার ইন্সপায়ারিং কথাগুলো খুব ভালো লাগে, এই জন্য আপনার প্রোগ্রাম পেলেই আমরা মোটামুটি সবাই মিলে আপনার প্রোগ্রামটা দেখতে বসি। তো রাত্রিকে ধন্যবাদ যে ভাইয়াকে আমরা আরো আগেই চেয়েছিলাম, আজকে ভাইয়াকে আপনারা এনেছেন, আমরা খুবই খুশি। আর ভাইয়া, মানে আপনার যে গল্পটা, এটা কিন্তু আমাদের জানা কম। আমরা আপনার প্রতিষ্ঠানের নাম জানি, বাট এটা কিভাবে শুরু হলো বা কিভাবে এটা এতটা পরিচিতি পেলো, আপনার বিজনেস স্ট্র্যাটেজি, এগুলা আমাদের জানার আসলে দরকার। আমরা এফএমসিএম হিসেবে গর্বিত বোধ করি। তো ভাইয়া, এই গল্পগুলো প্লিজ আমাদের জন্য একটু বলবেন আজকে। আকাশ, আমার মনে হয় যে বাসুদেব আমাকে সুযোগ দেয়, তাহলে গল্পটা আসলে অনেক লেন্দি গল্প, এবং এই গল্পটা যদি রেকর্ডেড হয় লাইভের চাইতে, তাহলে হয়তো কিছু ব্যাকগ্রাউন্ডে ভিডিও এবং ছবি সহ যদি আমি উপস্থাপন করি, তাহলে আসলে আমার জার্নিটা কেমন ছিল এটা অনেকটা ইন্টারেক্টিভ হবে, দেখতে সুন্দর হবে। রাইট। বাসু যদি আমাকে একবার শুটিং করে দেয়, দেন তাহলে আমি একটা ক্লিপ তৈরি করতে পারি, সেটা তোমরা ডাউনলোড করে রেখে বারবার দেখবা, ইন্সপায়ার্ড হবা। আকাশ হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজে এখন মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি। সে খুবই ক্রিয়েটিভ একটা ছেলে, এবং রিসেন্টলি সে পাবনার ছাত্রদের যে সংগঠন সেটারও সভাপতি আর কি। আকাশ কততম ব্যাচ ভাইয়া? আমি 24তম ব্যাচ। 24। আচ্ছা, 11। তার মানে আমাদের কি বলবো যে 13 বছরের ছোট। তোমরা ইন্সপায়ার্ড হও, শুধু ইন্সপায়ার্ড হলেই হবে না, চেষ্টা করতে হবে এরকম হওয়ার। অবশ্যই। ধন্যবাদ আকাশ। অবশ্যই ঢাকাতে এসে আমাদের রাজ টিভিতে আসবে, এবং রাজ টিভিতে আসার জন্য আগাম আমন্ত্রণ রইল তোমার। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আপনাদেরকে আমরা ফরিদপুর মেডিকেল কলেজে আরো পেতে চাই, আপনাদের ফরিদপুর মেডিকেল কলেজে আসার জন্য আমন্ত্রণ থাকলো। এবং খুব শীঘ্রই ফরিদপুর যে আমাদের যে অ্যালুমনাই যে অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হতে যাচ্ছে এফএমসি ডে, এবং আমি জানিয়ে রাখি যে এফএমসি ডেতে নিশ্চয়ই রাজ টিভি থাকবে এবং পুরো অনুষ্ঠান সম্প্রচার করবে। অবশ্যই দেখা হবে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের কয়েকজন দর্শক যারা আমাদের সাথে ইনবক্সে যুক্ত আছে, তাদের কমেন্টসটা না নিলেই নয়। জয়দেব বসাক তিনি লিখেছেন, আসলেই চমৎকার একজন উদ্যোক্তা, প্রিয় মানুষ, প্রিয় ভাই সুমন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে আমরা চাই যে সফল ব্যক্তিদের কথা শুনতে, কারণ আমরা তাদেরকে অনুসরণ করি, তাদের দেখানো পথেই আমরা সামনের দিকে আগাতে চাই। তো সুমন ভাই, অনেকেই কিন্তু আগ্রহ ছিল যে কিভাবে এই সিমুর পরিচালনা করছেন আপনি। তো এবং এও আমি জানি যে বাংলাদেশের একমাত্র যে ইনস্টিটিউট যেটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড স্টাডি সেন্টার হিসেবে কাজ করছে, তো এটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, ধন্যবাদ। যেটা হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয়, তারা তাদের বিভিন্ন কোর্স, বিভিন্ন স্টাডি সেন্টারকে পরিচালনা করার সুযোগ দেয়, কিন্তু পুরা কোর্সটাই নিয়ন্ত্রিত থাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক। পরীক্ষাও তাদের মাধ্যমে হয়, রেজাল্টও তাদের মাধ্যমে হয়, সার্টিফিকেট ইস্যুও তাদের মাধ্যমে হয়। তো আমি একটু গর্বের সাথেই বলতে পারি যে বাংলাদেশে আসলে বেশ কয়েকটা আল্ট্রাসাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু এই আল্ট্রাসাউন্ডের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, যেটা সরকারি ইউনিভার্সিটি হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোর্সটা শুরু করেছে, সেটার একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান আজকে পর্যন্ত, হয়তো সামনের বছর আরও কয়েকটা প্রতিষ্ঠান অনুমতি পাবে, কিন্তু আজকে পর্যন্ত শুধু সিমুর। 2008 সালে আমরা প্রথম ব্যাচ শুরু করেছি, প্রথম ব্যাচ সাকসেসফুলি তারা পরীক্ষা দিয়ে ফেলেছে। 2018 সালে প্রথম ব্যাচ, আর 19 সালে দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। শুধু তাই না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আরেকটা কোর্স আছে
মাস্টার্স অফ পাবলিক হেলথ, যেটাকে আমরা সংক্ষেপে বলি এমপিএইচ। এই এমপিএইচ 2018 সালে পুরো বাংলাদেশে 8টা সেন্টারকে তারা অনুমতি দেয়। এর মধ্যে ঢাকার মধ্যে 3টা সেন্টার ছিল, একটা হচ্ছে আইসিএমএইচ মাতুয়াইল, যেটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আর আমরা সিমুড সেটা অনুমতি পেয়েছিলাম। এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ, এই কয়টা এমপিএইচ এর তালিকাভুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে প্রায় 4 বছরের গবেষণার পরে তারা আমাদেরকে অনুমতি দিয়েছে। তো আমি যেটা বিশ্বাস করি যে আমরা সেই পরিমাণ কোয়ালিটি কন্ট্রোল করতে পেরেছি বলেই আসলে সরকারের তালিকাভুক্ত আমরা হতে পেরেছি। বাহ, চমৎকার। আসলে কাজ যদি ভালো করা যায় সেই প্রতিষ্ঠান এগিয়ে যাবেই, এবং একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন এটি আসলে আমাদের এফএমসি যারা আমরা আছি তাদের জন্য একটি বড় অর্জন, কারণ আমাদেরই ক্যাম্পাসের প্রিয় বড় ভাইয়ের এই প্রতিষ্ঠানটি একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে আছে। তো ধন্যবাদ প্রিয় সুমন ভাই। আপনার আরও একজন শুভাকাঙ্ক্ষী আপনাকে একটি কমপ্লিমেন্টস দিয়েছে, তিনি হচ্ছেন চৌধুরী কুশল, ত্রিনীর চৌধুরী কুশল, মেডিসিন ক্লাবের প্রিয় বড় ভাই, যার সান্নিধ্যে আসলে সবাই ইন্সপায়ার্ড হয়। আচ্ছা, আমরা কিন্তু অনুষ্ঠানের ব্যাপ্তি ছিল 30 মিনিট, সেটি এখন এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমাদের প্রডিউসার পরবর্তী প্রোগ্রামের জন্য আমাদের অনুষ্ঠানটি ক্লোজ করতে বলছে। আমরা আরও অনেকগুলো সেগমেন্ট প্রিয় দর্শক রেখেছিলাম, আমার মনে হয় যে আরও একটি এপিসোড আয়োজন করে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো অনুষ্ঠানের একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ আমাদের প্রিয় শিক্ষার্থী যারা এই আল্ট্রাসাউন্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি দিক নির্দেশনামূলক কথা রয়েছে? সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ হিসেবে যেটা বলতে চাই যে মানে আল্ট্রাসাউন্ড, আমি একজন শিক্ষক হিসেবে যদি দেখি তাহলে আমি ক্লাসে সবসময় বলি যে আল্ট্রাসাউন্ডের আসলে 100 ভাগে যদি আমি ভাগ করি তাহলে ধরতে হবে যে 80%ই হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসগুলো, আর 20% থিওরিটিক্যাল ডিসকাশন। কিন্তু এই 20%-এরও 100% আপনাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে কোনো ফাঁকি দেওয়া যাবে না। নিজে যতদিন পর্যন্ত আমি কনফিডেন্ট না হব যে আমি আমার নিকট আত্মীয়র আল্ট্রাসাউন্ড করার মতো কনফিডেন্স লেভেল পেয়েছি, তার আগ পর্যন্ত আসলে আমি প্র্যাকটিসে যাব না। বাহ, এই জিনিসটার প্রতি আমাকে খুব নজর দিতে হবে। ধন্যবাদ প্রিয় বড় ভাই সুমন ভাই, জাহিদুর রশিদ সুমন ভাই। আজকে অনেক সাধনার ফল হিসেবে আজকে আপনাকে কাছে পেলাম, ভীষণ ভালো লাগলো। আপনার অজানা কথাগুলো জানলাম, সেই সাথে সাধারণ দর্শকরাও জানলো, আমাদের ক্যাম্পাসের ছোট ভাইরা জানলো, আমাদের দর্শকরা জানলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং প্রত্যাশা রাখবো এটি আপনার এই টেলিভিশন চ্যানেল এভাবেই রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা একজন সফল মানুষের কথা সবসময় শোনানোর চেষ্টা করে থাকি। এই কারণেই আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে উদ্যোক্তা থাকবে, আমরা কারো প্রতি নির্ভরশীল হব না। আমরা স্বপ্ন দেখি একদিন মেডিকেলের যন্ত্রপাতি এদেশের চিকিৎসকরাই তৈরি করবে, এদেশে অনেক বড় বড় বিজ্ঞানী তৈরি হবে যারা বিভিন্ন ডিজিজের রিসার্চ করে ওষুধ আবিষ্কার করবে। আমরা এমন চিকিৎসক আশা করি। তো আমরা একজন সফল চিকিৎসককে আপনাদের সামনে তুলে ধরলাম, যিনি শোনালেন তার একটি প্রতিষ্ঠান গড়ে তোলার নেপথ্যের কথাগুলো। আমরা ভবিষ্যতে এরকম সফল চিকিৎসকদের আপনাদের সামনে হাজির করব। সে পর্যন্ত রাজ টিভির সাথেই থাকুন, এবং আবারও বলছি, আমাদের এই টিভি চ্যানেলটি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe.